কি অবস্থা সবার? এক্সপ্লেনটি শুরু করার আগে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ হাতের সব কাজকর্ম শেষ করে এক্সপ্লেনটি দেখা শুরু করো। কারণ এই মুভিটা এতটাই টানটান উত্তেজনায় ভরপুর যে চাইলেও তুমি পরে ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া তেলেগু মুভি মিরাইয়ের কথা। জানি অনেকেই দেখে ফেলেছ, আর এর মধ্যে অনেকেরই মুভিটা মাথার উপর দিয়ে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য মুভিটা এমনভাবে এক্সপ্লেন করেছি যাতে মুভির প্রতিটা বিষয় তুমি ভালোভাবে বুঝতে পারো। আর হ্যাঁ, এমন মুভি কিন্তু ২-৪ বছর একবারই আসে, তাই মোটেই মিস করা ঠিক হবে না। আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় খ্রিস্টপূর্ব ২০০ সালে, যেখানে আমরা দেখি একটি যুদ্ধের মাঠ। লাখো মানুষকে মেরে কালিন্দাকে জিতে নিয়েছে সম্রাট অশোক। তবে এই জয়ে তার মনের মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছিল। রাজ্য দখল করে নিয়েছে। সেটা কি আসলে জয় ছিল নাকি পরাজয়, সে নিজেই বুঝতে পারছে না। তাই তিনি নিজের রাজ্যে ফিরে যায়। এরপর তিনি একটা সিদ্ধান্ত নেন যে বিভিন্ন রহস্যের মাধ্যমে যেসব দৈবিক শক্তি তিনি অর্জন করেছিলেন, সেই সমস্ত শক্তি তিনি ৯টি বইয়ে বিভক্ত করেন। এরপর সেই বইগুলোকে উপযুক্ত যোদ্ধাদের হাতে তুলে দেন। ৯টি বইয়ের মধ্যে অষ্টসিদ্ধি বইগুলো ৮ জন যোদ্ধাকে, এবং শেষ বইটি, যেটার মাধ্যমে ভবিষ্যৎ দেখা যায়, সেটি একজন ঋষির হাতে তুলে দেন। এরপর রাজা এই বইয়ের মাধ্যমে লোকায়িতভাবে মানবজাতিকে সুরক্ষা করার নির্দেশ দেয়। এই গ্রন্থগুলোর মাধ্যমে কিন্তু শুধু দুনিয়ার শক্তি নয়, বরং মৃত্যু শক্তিকেও হার মানানো যাবে, অর্থাৎ অমর হওয়া যাবে। আর তাই এই বইগুলোকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে অনেক প্রভাবশালী ব্যক্তিরা নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, তবে শেষ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। বর্তমানে এই শক্তিকে পাওয়ার জন্য জন্ম হয় এক অসুরের। এরপর গল্প চলে আসে খ্রিস্টপূর্ব ২০০০ সালে। এখানে আমরা দেখি অম্বিকাকে, যিনি নবম গ্রন্থ অর্থাৎ ভবিষ্যৎবাণী রক্ষা করছেন। তার ভেতরেও আছে ভবিষ্যৎ দেখার শক্তি, এবং সম্প্রতি অম্বিকা এমন এক ভবিষ্যৎ দেখেছে যা দেখে সে সম্পূর্ণ ভীত হয়ে পড়েছে। এক অশুভ কালো শক্তি যে কিনা সবগুলো গ্রন্থ দখল করে নেবে। আর যদি এটাই ঘটে, তবে সেই মানুষ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তাকে একমাত্র ঈশ্বরীয় পরাজিত করতে পারবে। তিনি দ্রুত ৮ গ্রন্থের রক্ষাকারীদের নিমন্ত্রণ পাঠাতে বলেন। আচার্য কবুতরের মাধ্যমে সবার কাছে নিমন্ত্রণ জানান। তার পরপরই সবাই আশ্রমে এসে উপস্থিত হয়। সেখানে অম্বিকা বলেন, কালো অসুর এগিয়ে আসছে, সে সবগুলো গ্রন্থ দখল করে ধ্বংস করে ফেলবে। তখন একজন বলেন, আমি জানি, কিন্তু আমি তন্ত্রমন্ত্র বলে গ্রন্থকে লুকিয়ে রেখেছি। তাছাড়া গ্রন্থ রক্ষার জন্য সৈন্যও রাখা হয়েছে। তার দেখা দেখি বাকিরাও একই কথা বলতে থাকেন। তখন অন্য একজন উঠে বলেন, আপনার কাছে নবম এবং মহামূল্যবান গ্রন্থটি রয়েছে, কিন্তু আপনার তো কোনো রকমের প্রোটেকশন নেই। আপনি কিভাবে তা সামলে রাখবেন সেটা আপনি ভাবুন। এসব কথা বলেই সবাই সেখান থেকে চলে যায়। অম্বিকা বুঝতে পারে এরা তার কথা মানবে না, তাই সে চলে যায় কৈলাস পর্বতে। সেখানে এক ঋষির সাথে দেখা পড়ে, কারণ এই কালো অসুতকে পরাস্ত করার একমাত্র উপায় তার জানা থাকতে পারে। অম্বিকা তখন গর্ভবতী ছিল। এই অবস্থাতেই সে কৈলাস পর্বতে আরোহণ করে। যেখানে একজন সাধারণ মানুষ উঠতে পারে না, সেখানে অম্বিকা এই অবস্থাতেও উঠে যায়। পথে যেতে যেতে সে তার গর্ভের সন্তানের সাথেও কথা বলে। অবশেষে অম্বিকা ঋষি অবস্থের কাছে পৌঁছায় এবং তাকে সব বিপদের খুলে বলে। তখন অবস্থা মনি বলে, এই বিপদ শুধু ৯টি গ্রন্থের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। আর এই কালো শক্তিকে থামাতে পারবে শুধু সেই মানুষ যে নেতার যুগের অস্ত্র মীরাই নিজ হাতে তুলে নিতে পারবে। সেই মানুষটি আর কেউ নয়, তোমার গর্ভে বেড়ে ওঠা সন্তান। সেই শক্তির সঙ্গে যুদ্ধ করবে এবং তাকে পরাজিত করবে, কিন্তু এর জন্য তোমাকে এক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তোমার নিজের সন্তানকে ত্যাগ করতে হবে, কারণ সৃষ্টির নিয়মই হলো ত্যাগ আর বলিদান। এছাড়া বিজয় সম্ভব নয়। মেনে নিতে কষ্ট হলেও পৃথিবীর ভালোর জন্য অম্বিকা এই ত্যাগ স্বীকার করে নেয়। এরপর অম্বিকার সন্তান জন্ম নেয়। তারপর সেই ছোট্ট শিশুকে কাশ্মীর ঘাটে রেখে আসা হয়। এরপর কেটে যায় ২৪ বছর। অম্বিকা আশ্রমের ৩য় ব্লকে ভিভা নামে এক মেয়েকে ধ্যান করতে দেখলে আচার্য তার কাছে এসে বলেন, মহান্তিক ধ্বংসলীলা চালিয়ে ওই তান্ত্রিক ইতোমধ্যে ৬টা গ্রন্থ নিজের করে নিয়েছে। সবগুলো গ্রন্থ যদি ওর হাতে চলে আসে তাহলে সে গড হয়ে উঠবে। ওর ৯টা গ্রন্থ পেতে হলে আগে ৮টা গ্রন্থ একত্রিত করতে হবে। ভিভা তখন সেই তান্ত্রিকের নাম জানতে চাইলে আচার্য বলেন,
মহাবীর লিমা। ভিভা জিজ্ঞেস করে তাকে কিভাবে আটকাবো। আচার্য জানায় এর উপায়ও 24 বছর আগে একটা আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। সে আমাকে বলেছিল তার ছেলে দেবার বয়স যখন 24 হবে তাকে যেন আশ্রমে নিয়ে আসা হয়, সেই হবে নবম গ্রন্থের রক্ষাকারী। আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় রয়েছে, তার আগে ভেদাকে খুঁজে বের করতে হবে। ভিভা তাই ভেদাকে খোঁজার জন্য চলে আসে কাশীতে। ভিভার মাঝে রয়েছে মানুষের মাইন্ড পড়ার শক্তি, তাই এসেই সে এক পুলিশের মাইন্ডে ঢুকিয়ে দেয় দেবাকে খোঁজার জন্য। তারপর সে এক গুরুর মাইন্ডটা পড়তে থাকলে গুরু জানায় আমার মাইন্ড তো আমার পড়তে হবে না, দেবা আমার কাছেই বড় হয়েছে। কিন্তু একদিন ছুটতে থাকা একটা তারা দেখে বলে তাকে উত্তরে যেতে হবে, এজন্য সে কলকাতায় চলে যায়। ভিভা খুঁজতে খুঁজতে কলকাতায় দেবার এক বন্ধুকে পায়। বন্ধু জানায় আমরা একসাথে কয়লা বিক্রি করতাম। একদিন তারা দেখে বলে তার নাকি দক্ষিণে যেতে হবে। এরপর দেখানো হয় হায়দ্রাবাদ শহর। সেখানে গাঁজা নিয়ে একটা গ্যাংয়ের সাথে ঝামেলা হয়। এক সময় পুরো বিল্ডিংটাতেই আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশও চলে আসে। সেখানে ভিভা এসে একজনকে বেদার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় বেদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অবশেষে বেদার দেখা পায় সে, এজন্য পুলিশ স্টেশনে এসে গাঁজাকাণ্ডে সকলকে ছেড়ে দিতে বলে ভিভা। পুলিশ জিজ্ঞেস করে তুমি কি লয়ার, ওদেরকে ছাড়বো তোমার কথায়। ভিভা তখন পুরো রুলস শুনিয়ে দেয়, সাথে বলে যদি তাদেরকে না ছাড়েন তাহলে আপনিই জেলে ঢুকবেন। পুরো রুলস জানার পরে পুলিশ সবাইকে ছাড়তে বাধ্য হয়। এরপর ভিভা দেবার কাছে এসে মাইন্ড পড়তে থাকে, কিন্তু পারে না। দেবা তখন ভিভাকে ধন্যবাদ দেয় তাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য। ভিভা তখন বলে তুমি সাধারণ কেউ নও, তুমি নবম গ্রন্থের মহাগ্রন্থটার রক্ষাকারী। তোমাকে আমি কাশী থেকে শুরু করে কলকাতা সব জায়গায় খুঁজেছি, তুমি হচ্ছ মহাযোদ্ধা। ভিভার মুখে এমন কথা শুনে বেদা এবং তার বন্ধু এগুলো হাসি দিয়ে উড়িয়ে দেয়। ভিভা তাই বেদার শক্তিমাত্র দেখার জন্য এক লোহার দণ্ড ছুঁড়ে মারে ভেদার দিকে। ভেদা সেটা অনায়াসেই ভেঙে ফেলে। ভিভা তখন বলে এই দেখো তোমার শক্তি, তাছাড়া আমি সবার মাইন্ড পড়তে পারি, কিন্তু তোমারটাই শুধুমাত্র আমি পড়তে পারিনি, কারণ তুমি নবম গ্রন্থের রক্ষাকারী। এসব কোনো কিছুতেই বিশ্বাস করে না ভেদা, তাই ভিভাকে বলে তার বন্ধুর মাইন্ড পড়তে। তখন ভিভা ওর বন্ধুর মাইন্ড পড়ে বলে ও তোমাকে গতকাল থেকে বারবার গালি দিয়ে যাচ্ছে। আসলে হোটেলে তোমাদের এক আন্টির সাথে একটা ঘটনা হয়েছিল, ওইটার জন্যই। ভেদা তখন বলে না, আমার বন্ধু আমাকে গালি কেন দিবে। তবে ওর বন্ধু অবাক হয়ে চেয়ে থাকে এবং চেহারাটাও মলিন হয়ে যায়। ওকে এই অবস্থায় দেখে ভেদার আর বুঝতে বাকি থাকে না যে ভিভা যেটা বলছে সেটা একদম সত্য কথাই বলছে। এজন্য সে বন্ধুকে গালি দেওয়ার জন্য কেলানি দিতে থাকে। পুলিশ আবার দূর থেকে ভিভার এই কার্যক্রমগুলো দেখছিল। ভেদার দেখা পাওয়ার পরপরই কবুতরের মাধ্যমে আচার্যের কাছে সংবাদ পাঠায় যে সে ভেদাকে খুঁজে পেয়েছে। এই খবরটা পেয়ে খুব খুশি হয়ে যায় আচার্য। তাই সে বলে ওঠে একদিকে আলো একদিকে অন্ধকার, দেখি কে জেতে। তারপর আমাদের সামনে উপস্থাপন করা হয় মহাবীর লিমাকে, যে নতুন একটা তলোয়ার বানিয়েছে। কাহিনীটা শিফট হয়ে চলে আসে জাপানের একটা নিনজা সেন্টারে। ইনি আসলে সপ্তম গ্রন্থ রক্ষাকারী। এক প্রফেসর সেই সপ্তম গ্রন্থ রক্ষাকারীর কাছে এসে আশোক গ্রন্থ চায়। 9টা গ্রন্থ মিলেই আশোক গ্রন্থ হবে, কিন্তু সেই যোদ্ধা জানায় আশোক গ্রন্থ আমি দেব না। প্রফেসর তখন উল্লেখ করে যে ব্ল্যাক শরর আসছে, তবু একদম ভয় পায় না সপ্তম গ্রন্থ রক্ষাকারী যোদ্ধা। এর মধ্যে সেখানে লিমা চলে আসে। এরপর সেই সপ্তম যোদ্ধা সহ সেখানে থাকা সকল লোকদের মিলে গ্রন্থটা নিতে গেলে দেখে ওই বইটার উপরে একটা সাপ পাহারা দিচ্ছিল। লিমা সেই বিষধর সাপ থেকে গ্রন্থটাকে ভ্যানিশ করে নিজের হাতে নিয়ে নেয়। তারপর বলতে থাকে এই 7টা গ্রন্থ পেতেই আমার 24 বছর সময় লেগেছে, আর একটা গ্রন্থ খুঁজে বের করার জন্য আমার হাতে আছে মাত্র 2 সপ্তাহ। এর মধ্যেই আমাকে সেটা খুঁজে বের করতে হবে। কাহিনীটা শিফট করে আবারও বেদার দিকে আনা হয়। ভেদার কাছে চলে আসে ভিভা। ভেদাকে খুঁজতে আবারও গাজা মাফিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। তখন ভেদা এবং ভিভা গুন্ডাদের থেকে বাঁচতে এক জায়গায় গিয়ে লুকায়। সেই সময় ভেদা খুব কাছ থেকে ভিভাকে দেখে মুগ্ধ হয়। সেটা ভিভাও বুঝতে পারে এবং বলে তোমার মাইন্ড পড়তে না পারলেও তোমার ফিলিংস আমি পড়তে পারছি, এসব থেকে তুমি দূরেই থাকো। কিন্তু ভেদা তখন ভিভার প্রেমে যেন হাবুডুবু খাচ্ছিল। সেইটা সে তার বন্ধুকেও বলে। বন্ধু তখন বলে সরাসরি ওকে ভালোবাসার কথা জানিয়ে দে। পরের দিন ভিভার থাকার জায়গায় এসে দেখে সেটা আসলে একটা পতিতালয়। এরপর ভিভার রুমে ঢুকলে দেখে ভিভা ধ্যান করছে। তখন তারা ভাবে হয়তোবা কালো জাদু করছে। সেই সময় ভিভার কাছে আচার্য আর কবুতর চলে আসে।
ভিভা জানতে পারে লামা সপ্তম গ্রন্থ হাতে পেয়েছে, তাই আচার্য যোদ্ধাকে দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেয়। এই চিঠিটা দেখার পরপরই ভিভা বেদাকে নিয়ে বাইরে চলে আসে। সেখানে এসেই বেদা যখন তার ভালোবাসার কথা জানায়, তখন ভিভা উল্টো বলে, আসক গ্রন্থের স্বাদ আমি পেয়ে গেছি, তোমাকে যত দ্রুত সম্ভব প্রস্তুত হতে হবে। ভেদা তখনও বলে, আমি সাধারণ মানুষ, আমাকে কেন এগুলোর মধ্যে জড়াচ্ছ তুমি? ভিভা তখন ওর নামটা কিভাবে হলো সেটা বলে, সাথে তার মায়ের কথাও নিয়ে আসে। জানায়, তোমার মায়ের নাম হচ্ছে আম্বিকা, সবাই তাকে অনেক শ্রদ্ধা করে, তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। কিন্তু বেদা জানায়, আমার কোনো মা নেই। রাস্তায় অনাথ শিশুকে দেখিয়ে দিয়ে বলে, আমি ওর মতোই রাস্তায় খেয়ে না খেয়ে বড় হয়েছি, কাশীর অলিগলিতে যা পেয়েছি তাই খেয়েছি। কাহিনীটা শিফট করে আবারও লামাকে দেখানো হয়। প্রফেসর লামাকে বলে, তুমি সবসময় 8টা গ্রন্থের কথা বলেছ, নবম গ্রন্থের কথা কখনো উল্লেখ করনি। লামা তখন লায়নার ভেতরে আম্বিকার কথাগুলো মনে করে আম্বিকা তাকে বলেছিল, নবম গ্রন্থ তুমি কোনোভাবেই হাতে পাবে না। এটা ভেবে লামা প্রফেসরকে বলে, আম্বিকা হয়তো কোনো না কোনো প্ল্যান করেই রেখেছে, সেই প্ল্যানটা কি সেটা খুঁজে বের করতে হবে। সিন শিফট হয়ে চলে যায় তিব্বতের একটা আশ্রমে। সেখানের আচার্যকে ইয়োগা নামে একজন এসে বলে, তোমার এখন আম্বিকার আশ্রমে যাওয়ার সময় এসে গেছে। আম্বিকার আশ্রমের কথা বলার পরপরই ইয়োগা সেই আচার্যকে মেরে ফেলে। এতে বোঝা যায় সেও এই গ্রন্থগুলোর সন্ধানে রয়েছে। অন্যদিকে ভিভা আবারও চলে আসে ভেদার কাছে। ভেদা তখনও শুধু তার ভালোবাসার কথাই বলে। তখন ভিভা ভেদাকে একটা কার্ড দেখিয়ে বলে, এটা কোথা থেকে পেয়েছ? ভেদা জানায়, পুরানো মার্কেট থেকে। ভিভা তখন বলে, তুমি যদি এই কার্ড না কিনতে তাহলে 4 জন মারা যেত, কারণ এই কার্ডটার স্টিয়ারিং নষ্ট ছিল। তারপর একটা ফিটনেসবিহীন বাস দেখিয়ে বলে, তুমি যদি এটা না কিনতে তাহলে বাসটা একটা স্কুলে লাগতো, তারপর কি হতো তুমি তো সেটা ভালোই জানো। এরপর ভিভা বলে, তুমি ওই গঞ্জিকা কাণ্ডের সঙ্গে ধন মিশিয়েছ, এগুলো আসলে তোমাকে দ্বারা করানো হচ্ছে, তুমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এসেছ। ভেদা তখন বলে, এসব কিছুই সত্য নয়। তারপর ভিভা দেখায় তারা আসলে কি কাজ করে। বন্ধুরা মিলে একটা কার চুরি করে, এই চুরি করাটাই ওদের পেশা। চুরি করা কারটা নিয়ে যেতে থাকলে ডিক্কি থেকে একটু শব্দ পায় তারা। ডিক্কিটা খুলে ভেদা দেখে সেখানে 2 স্কুল পড়িয়া শিশুকে মুখ বাঁধা অবস্থায় আটকে রাখা হয়েছে। এবার মাথা ঘুরে যায় ভেদার, সে কি মানুষের কল্যাণ করছে? ভিভা তখন আবারও বলে, তোমাকে বেছে নেওয়া হয়েছে মানবজাতির রক্ষাকারী হিসেবে। ভেদা এখন বলে, আচ্ছা ঠিক আছে মানলাম, আমি তোমার কথা মানছি, কিন্তু আমাকে সবকিছু একটু বুঝিয়ে বলো। ভিভা তখন জানায়, আসক গ্রন্থের নবম গ্রন্থ একটা মানুষের হাতে গেলে সে হয়ে যাবে গড, অনেক মানুষের জন্য সে মারাও যাবে। 7টা গ্রন্থ ছিনিয়ে নিয়ে একজন একজন মানুষের কাছে রাখা আছে, আর এই নবম ও শেষ গ্রন্থটি রক্ষা করার দায়িত্ব পড়েছে তোমার কাছে, তাই তোমাকে মীরায় যেতে হবে। ভেদা এসব কিছু শোনার পরে জিজ্ঞেস করে, মীরা, আমি কিভাবে যাব? ভিভা তখন তার মা আম্বিকাকে স্মরণ করতে বলে, এজন্য দেখিয়ে দেয় মাতৃমুদ্রা নামে এক ধরনের হাতের ব্যবহার। ভেদা সেটি করলে মায়ের গর্ভে থাকা অবস্থায় মা কি বলেছিলেন তা শুনতে পায়। মা তাকে বলেছিল, এই নবম গ্রন্থ তাকেই রক্ষা করতে হবে, এজন্য আসতে হবে মীরায়, সাথে তাদের আবার কোথায় দেখা হবে সেটাও জানায়। মায়ের এসব কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় ভেদা, নাক দিয়ে রক্ত এসে পড়ে। অন্যদিকে ভিভা এসব বলে একটু খুশিও হয়। আচার্য এই ব্যাপারে একটা চিঠিও পাঠায়। এদিকে মায়ের কথা শুনে বিস্মিত হয়ে আবার চেষ্টা করে ভেদা মাতৃমুদ্রা করবার, কিন্তু সেই সাহস হয় না। কাহিনী শিফট হয়ে চলে আসে মরক্কো। সেখানে প্রফেসর এবং লামা অষ্টম গ্রন্থের খোঁজ পায়। প্রফেসর তার গবেষণায় দেখতে পায় হঠাৎ মরক্কোর এক পাহাড় একেবারে উধাও হয়ে গেছে। এটা কোনো সাধারণ মানুষ বা যন্ত্র দ্বারা সম্ভব নয়, তাই নিশ্চয়ই অষ্টম গ্রন্থই এখানে রয়েছে। তারা চলে আসে মরক্কোতে। এরপর সরাসরি গ্রন্থ রক্ষাকারীদের কাছ থেকে গ্রন্থটা চায়, কিন্তু তারা কোনোভাবেই দিতে চায় না। লামাদের ওপর আক্রমণ করতে বলে। রক্ষাকারী সৈন্যরা অদ্ভুত যন্ত্র নিয়ে লামার মুখোমুখি হয়। এবার সৈন্যরা ব্যবহার করছিল তরঙ্গ। প্রথম দিকে সেটা কাউন্টার করা যাচ্ছিল না। লামা তখন তার তলোয়ার এবং একটা ঢাল বানিয়ে লড়াই শুরু করে। তাই রক্ষাকারী গ্রন্থটি বের করে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। তখন লামা রক্ষাকারীর হাতটা কেটে গ্রন্থটা নিয়ে নেয় এবং অষ্টম গ্রন্থের শক্তি লামার মধ্যে প্রবেশ করলে সে এক সিংহাসন গড়ে বসে, মনে করে সে এখন প্রায় সকল ক্ষমতার অধিকারী। প্রফেসর সেখানে থাকা সকল মানুষকে ডেকে বলে, লামার আনুগত্য করো। অনেকেই ভয়ে সেটাই করে। এইদিকে আম্বিকার আশ্রমে ইয়োগা এসে আচার্যের কাছ থেকে নবম গ্রন্থটা চায়, কিন্তু আচার্য জানায়, ওটা তুমি কখনো পাবে না, আমার আর মৃত্যুরও ভয় নেই। ঠিক সেই সময়ে ভিভার দেয়া চিরকুট কবুতরের মাধ্যমে এসে পৌঁছায়। চিরকুটটা দেখে ইয়োগা বলে, ডেস্টিনি আসলে আমাকে খুঁজে নিয়েছে। আচার্য তখন আবারও বলে,
কোনো লাভ হবে না। তুমি আমাকে মেরে পুরো আশ্রম জ্বালিয়ে দিলেও নবম গ্রন্থটা তুমি পাবে না। এসব শুনে ইয়োগা আচার্যকে মেরে পুরো আশ্রমে আগুন ধরিয়ে দেয়। তারপর কবুতরের পায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ভেদা একটা মহিলার কাছ থেকে টাকা না নিয়ে ওর কাজ করে দেয়। এগুলো দেখে বন্ধুরা বলে, সেই দিন থেকে যে তুই মায়ের কথাটা ভাবছিস, তৎক্ষণাৎ তুই যেন কেমন বদলে গেছ। তবে ভেদের মায়ের কথা এভাবে বলতে নিষেধ করে ভেদা। তাই দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় ভিভাকে এখান থেকে ভাগাতে হবে, তা না হলে আমাদের ব্যবসার লট উঠে যাবে। এজন্য ভেদের বন্ধু চলে আসে ভিভার কাছে। সেই সময় কবুতরটা আসে ভিভার কাছে। ভিভা তখন কবুতরের পায়ের রক্ত আর ট্র্যাকার দেখে বলে, অনেক মানুষ মারা গেছে, তারা আমাদের দিকে আসছে, আমাকে এক্ষুনি ভেদের কাছে যেতে হবে। পুলিশ ভিভাকে সন্দেহ করে আগে থেকেই রেগুলার লাগিয়েছিল, তাই ট্র্যাকারের কথা জানতেই পুলিশ ভেবে বসল কোনো একটা ধামাকা হতে চলেছে। ফলে পুরো পুলিশ ফোর্স দিয়ে জায়গাটাকে ঘিরে ফেলে। সেই সময় ইয়োগা সেখানে উপস্থিত হয়। এরপর ভেতরে প্রবেশ করে ম্যানেজারকে মারে। সেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই সময় ভেদের বন্ধুকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে ভিভা। পুলিশ তখন ভিভাকে না ধরে ইয়োগাকে ধরার সিদ্ধান্ত নেয়। একসময় ইয়োগাকে ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যে ইয়োগা সেখানে থাকা সবাইকে মারায়। ইয়োগা সবাইকে মেরে সিআইয়ের কাছে গেলে তখন সিআই জানায়, ভিভা কোথায় গেছে সেটা আমরা জানি, আর তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো। অন্যদিকে ভিভা ভেদার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন ভেদার জিজ্ঞেস করে, কি হয়েছে? ভিভা বলে, আমি যার কাছে আশ্রিত ছিলাম তাকে মেরে ফেলা হয়েছে। এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ রইল না, তুই ছাড়া। ওরা এখন আমাকেও মারতে এসেছে। এর মধ্যে পুলিশের দেখানো রাস্তা দিয়ে ইয়োগা ওই আস্তানায় আসে। ভিভা সামনে এগোলে ভেদা তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। লড়াই শুরু হয় ভেদা এবং ইয়োগার মধ্যে। ভেদা ইয়োগার হাতে প্রচুর মার খাচ্ছিল। তখন ভিভা নিজের হাতে একটা ছুরি ধরে বলে, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও, না হলে আমি নিজেই নিজেকে মেরে ফেলব। আর যদি আমি মরে যাই তাহলে ৯ নম্বর গ্রন্থ তোমরা কোনোভাবেই পাবে না, কারণ ওটার লোকেশন একমাত্র আমিই জানি। তাই ইয়োগা ভেদাকে ছেড়ে দেয় আর ভিভাকে নিয়ে যেতে থাকে হেলিকপ্টার দিয়ে। যেইটা আহত অবস্থায় দেখে বসে ভেদা, সে আবারও মাতৃপূজা করে। তখন তার মায়ের কথা শুনতে পায়। মা গর্ভকালীন অবস্থায় বলেছিল, তুমি এই গ্রন্থটা রক্ষা করতে হবে। কৈলাসের গুরুতে গর্ভকালীন একটা শক্তি দেয়া হয়, যেটা মিরার ম্যাপ, সাথে জানায় সঠিক সময় সেটা বুকে ভেসে উঠবে। এসব শোনার পরপরই ভেদা তার বুকে একটা দাগ দেখতে পায়। এরপর হাসপাতালে জ্ঞান ফিরলে ভেদা তার বন্ধুকে বলে, ম্যাপটা ভালো করে পরীক্ষা করো। বুকের ডাক্তারকে দেখিয়ে গুগল ম্যাপে খুঁজে দেখে এটাই হয়তো ম্যাপ, এবং ওর বুকে যে চিহ্নটা ছিল সেটাই মিরার ম্যাপ, যার অবস্থান হলো নর্থ হিমালয়া। ভেদা তখন তার বন্ধুকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে মনে করে সেখানে তার মা এবং ভিভাকে পাবে। তারা ম্যাপ ধরে ধরে একদম শেষ গ্রামের কাছে আসে। সামনের দিকে এগোলে দেখতে পাই একপাশে গ্রামের লোকরা পূজা করছিল। গ্রামের মানুষরা ভেদাকে সামনে এগোতে বারণ করে, জানায় যারা সামনে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। তারপরও তাদের কথা না শুনে ভেদা এগোয়। মাতৃমুদ্রার মাধ্যমে জানে মীরার দেখাশোনায় সম্প্রতি নামের একটা আত্মা ছিল, যা পাখির মতো দেখতে। ভেদা ম্যাপ অনুযায়ী এগিয়ে যেতে থাকলে একটি গর্ত পায় এবং একটা স্থানে চলে আসে। সেখানে কিছু একটা দেখতে পায়। এ সময় তার সামনে দানব আকৃতির সম্প্রতিটাও চলে আসে। ভেদা কোনো রকম ভয় না পেয়ে সম্প্রতির সাথে লড়াই করে। মা তাকে এটাও বলেছিল যে সম্প্রতিকে বয়সে আনতে হলে তার মাথায় হাত বোলাতে হবে, তবেই শুধুমাত্র সে এখানে আসার উদ্দেশ্যটা জানতে পারবে এবং পোষ মেনে যাবে। ভেদা মায়ের এই কথা মনে করে সম্প্রতিকে বরফ পানির মধ্যে নিয়ে এসে তার মাথায় হাত রাখে। তখন সম্প্রতি একদম নিশ্চুপ হয়ে যায়। সম্প্রতি পোষ মেনে গেলে ভেদা সেখানে থাকা একটা লাঠির মতো দেখতে জিনিস তুলে নিলে তার পুরো শরীর রঙিন হয়ে ওঠে। তারপর ওই লাঠিটা হাতে করে নিয়ে ভেদা গ্রামে ফেরে। তখন ওকে দেখে সবাই অবাক। এতদিন যেখান থেকে কেউ ফিরে আসেনি, সেখান থেকে ভেদা ফিরে আসলে সবাই হাঁটু গেড়ে আনুগত্য প্রকাশ করে। অন্যদিকে স্পেশাল টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে ইয়োগার পুলিশ মারা সিসিটিভি ফুটেজ দেখা হয়, যেখানে সিআইকে নির্দেশ দেয়া হয় এই কেসটা সলভ করার জন্য। অন্যদিকে ভিভা লামার আস্তানায় তুলে আনা হয়। অনেক মারধর শুরু করে ওকে, কারণ নবম গ্রন্থ কোথায় আছে সেটা ভিভাও জানে না। আর এই কারণেই ওকে মারধর করা হচ্ছিল, কারণ সে মিথ্যা বলেছিল নর্থ হিমালয়ের ব্যাপারে। ভেদা তার বন্ধুকে লাঠি দেখিয়ে বলে, এটাতে পাওয়ার রয়েছে, কিন্তু কিভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারছি না। তখনই দুই বাচ্চার ওপর গাছ পড়তে থাকলে ভেদা গিয়ে সেটাকে থামাতে যায়, কিন্তু পরক্ষণে দেখা যায় গাছটা আসলে ভেদা না, কৈলাসে গুরু ধরা ছিল। ভেদা গুরুকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি? গুরু জানায়, অগস্ত্য। এই যে ডাকতে পারো তুমি আমাকে এই জি। ভেদা তখন বলে, আপনাকে তো আমি চিনলাম না, আপনি
কোথা থেকে এসেছেন? এজি জানায় তোমার মা আমাকে খুব ভালো করেছে না। এইটা শুনে ভেদা লাঠিটা দেখে এজিকে এর পাওয়ার সম্পর্কে অবগত করতে বলে। এজি তখন এক ঝটকায় লাঠির মাধ্যমে অন্য একটা জায়গায় নিয়ে এসে বলে, এটাই হচ্ছে মীরাই। ভেদা লাঠিটির পাওয়ার দেখে সেটা ধরে ওর মায়ের কাছে যেতে চায়, এমনকি নবম গ্রন্থের কাছেও, কিন্তু এটা কাজ করে না। ভেগে প্রশ্ন করে, মা বলেছে তাহলে কেন কাজ করছে না? এজি জানায় আগে মীরাইকে তোমার আয়ত্তে আনতে হবে, তবেই এটা তোমার হয়ে কাজ করবে। তারপর ওই মীরাই সাহায্য নিয়ে পাড়া একটি ধুধু মরুভূমিতে চলে আসে, সেখানে একটি গাছ বানিয়ে ফেলে এবং উদাহরণ দিয়ে বলে, এই মরুভূমিতে যেমন গাছ বের হচ্ছে তেমনি তোমাকে ওই অচেনা মীরাইকে বুঝতে হবে। যেদিন তুমি এবং মীরাই একত্রিত হবে সেদিনই হবে মহাযুদ্ধ। ভেদা জিজ্ঞেস করে মহাযুদ্ধটা হবে কোথায়? এজি বলে সিদ্ধাস্থলে। ভেদা সেখানে যেতে চাইলে এজি তাকে নর্থ হিমালয়ের বন্ধুর কাছে নিয়ে আসে। তারপর ভেদাকে নিয়ে এজি তন্ত্রমণ্ডলের দিকে বের হয়। যাওয়ার সময় ভেদা মনে করে আমার বুকের পাশেই সবসময় কিছুটি চিনচিন করত। এতদিন বুঝতে পারিনি, এখন ঠিক বুঝতে পারি মা সর্বক্ষণই আমার সাথেই ছিল, সবসময় আমাকে দেখেছে। এসব বলার পরে ভেদা জিজ্ঞেস করে তন্ত্রমণ্ডলে গেলে মা কি দেখব? এজি বলে বলতে পারছি না। ভেদা পরে জিজ্ঞেস করে নবম গ্রন্থে তো দেখা মিলবে না? এজি জানে ওখানে গেলে তুমি সব কিছু জানতে পারবে। এরপর নবম গ্রন্থটা কি সেটা জানতে চাইলে এজি বলতে শুরু করে গ্রন্থটা অনেক শক্তিশালী, ভালো মানুষরা কখনোই এটা চায় না, আর খারাপ মানুষের হাতে এটা গেলে তা কখনোই দেওয়া যাবে না। নবম গ্রন্থটা হচ্ছে অমরত্ব। অন্যদিকে লামা 8টি বই নিয়ে তন্ত্রমন্ত্র শুরু করলে ইয়োগা সেখানে ভিভাকে নিয়ে আসে। ভিভা লামাকে দেখে বলে, তুমি গড হতে চাও তাই না? তুমি গড বলতে কি বোঝো? গড সবাইকে ভালো করে, কিন্তু তুমি কি করছো? লামা তখন নিজের জীবনের গল্প শোনায় এবং বলে, গডই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার ছোটবেলাতেই বাবা দ্বিতীয় বিয়ে করেন, তারপর মাকে পুরো গ্রামের সবাই মিলে শয়তান বলে পুড়িয়ে দেয়। আমাকে বানিয়ে ফেলে অমানুষ। আমি গ্রামের সবার কাছে ভালো হওয়ার জন্য পাহাড় কেটে পানি নিয়ে আসি, কিন্তু পণ্ডিত বলে ওঠে এটাতে তোমার হাত নেই, যা হচ্ছে সব গড করেছে। এটা আমি খুব রাগান্বিত হয়ে গ্রামে থাকা গডের মূর্তিটা ভেঙে ফেলি। তখন গ্রামের সবাই আমার উপর পাথর নিক্ষেপ করে। সেদিন থেকে গডের বিরুদ্ধে আমার রাগ চরম পর্যায়ে উঠে যায়। প্রথমে আমার বাবা এবং দ্বিতীয় মাকে মেরে ফেলি, তারপর পণ্ডিতকে মারি, তবুও রাগ কমে না। শেষে পুরো গ্রামের মানুষকে আগুনে পুড়িয়ে মারলে তবেই শান্তি পাই। তাই আমাকে আর তুমি গডের কেচ্ছা শোনাতে এসো না। আমি নিজেই পৃথিবীর গড হতে চাই, নিজের হুকুম কায়েম করব, আর এজন্য আমার দরকার কেবল এই নবম গ্রন্থটা। নবম গ্রন্থের কথা শুনে লামার মনে পড়ে আম্বিকার কথাগুলো। নবম গ্রন্থ সে কখনো পাবে না। গ্রন্থটা নেওয়ার আগে তার সামনে একজন মহাযোদ্ধা দাঁড়াবে। এটা মনে পড়ায় ইয়োগাকে তরঙ্গযন্ত্র দিয়ে ভেদকে ধরে আনতে বলা হয়। এদিকে এজি ভেদকে একটা জায়গায় নিয়ে আসে। ভেদা মীরাই যন্ত্রের কাছে পূজা করতে চাইলে পূজারি বলে, এই লাঠির আবার কি পূজা? এই লাঠির কোনো পূজা হবে না। এজি কথা বলার পর চিন্তা করতে নিষেধ করে। তখন ছোট্ট একটা বাচ্চা ভেদকে বলে, মন্দিরের পেছনে একটা জায়গা আছে যেখানে শ্রীরাম ধ্যান করতেন, সেখানে গেলে তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। ভেদা বন্ধুকে নিয়ে সেখানে যায়। সেখানে একটি লোক শুয়ে থাকা অবস্থায় দেখতে পায় এবং তাকে ধ্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। ঠিক তখন ইয়োগা তার সৈন্য নিয়ে হাজির হয় এবং ভিভার হাত কেটে জিজ্ঞেস করে, নবম গ্রন্থটা কোথায়? ভেদা তখন অনেক রেগে যায়। মীরাই যন্ত্র নিয়ে লড়াই করে ভেদা ইয়োগার সৈন্যদের টেক্কা দেয়। ভেদা ভালোভাবে লড়তে থাকলে ইয়োগা তরঙ্গ যন্ত্র ব্যবহার করে। প্রচণ্ড শব্দের কারণে ভেদা দুর্বল হয়ে পড়ে। সুযোগ নিয়ে ইয়োগা ভেদাকে আহত করে, মীরাইও তার হাত থেকে পড়ে যায়। কাহিনী শিফট হয়ে আবার এজির কাছে ফেরে। এজি ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাচ্চা জানায়, আম্বিকা। তখন মীরাইটা নিজেই ভেদের কাছে চলে আসে। ভেদাকে মনে পড়ে এজির কথা, যেদিন মীরাই তোমাকে বুঝবে সেদিন সে নিজে রেসপন্স করবে, তোমরা পরিপূরক হয়ে যাবে, তখন তোমরা আর আলাদা থাকবে না, হয়ে যাবে মহাযোদ্ধা। এসব ভাবতে ভাবতে মীরাইটা হাতে নিয়ে ভেদা বলে, মা যা সবসময় চেয়েছে আমি সেটাই চাই। বলতেই মীরাইটা লম্বা হয়ে দাঁড়ায়, কেউ আর টিকতে পারে না এর সামনে। তরঙ্গযন্ত্র বাজলে মীরাই ঢাল হয়ে দাঁড়ায় এবং শক্তি ব্যবহার করে তরঙ্গযন্ত্র ভেঙে ফেলে। ইয়োগা আর ভেদার মোকাবিলা করতে পারে না। ভেদা ইয়োগাকে মেরে ফেলেন, কিন্তু ভেদার হাত থেকে প্রচুর রক্ত পড়ায় ও অজ্ঞান হয়ে পড়ে। ভিভাও আহত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। ভেদা মীরাইটি ভিভার ওই ক্ষতস্থলে লাগালে মুহূর্তের মধ্যে ভিভা সুস্থ হয়ে ওঠে। ভেদা এরপর ভিভাকে জিজ্ঞেস করে, নবম গ্রন্থ কোথায় পাব? ভিভা বলেই, এটা তুমি নিজেই জানো, আমি বলবো না। সেই সময় ভেদার মনে পড়ে তার মায়ের কথা। মা বলেছিল তাদের আবারও দেখা হবে তন্ত্রমণ্ডলে। এই জায়গার নাম জানার পর ভিভা বলে, এটা কামরুক নামের একটি দ্বীপ,
সমুদ্রের মাঝখানে অবস্থিত। পুলিশ ভেদার পিছু নেওয়ার জন্য তার আরেক বন্ধুকে ডেকে নিয়ে যায়। ফোন করে পুলিশের কাছে ভেদার আসল লোকেশন জানায়। তবে ততক্ষণে ভেদা সেখান থেকে চলে যাওয়ার সময় কামরুকের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে লামা চলে আসে, যা সে দেখে অবাক হয়ে যায়। সাধারণ কারো পক্ষে ইয়োগা ও তার প্রশিক্ষিত সৈন্যদের মারাও সম্ভব ছিল না, তাই লামা ঘটনাটাকে হালকাভাবে নেয় না। সেখানে থাকা এক প্রত্যক্ষ দোষীকে লামার লোকজন মারতে শুরু করলে সে জানায়, তারা যখনই এখান থেকে চলে গেল তখন শুনেছি কামরূপ নামের দ্বীপে যাওয়ার কথা। এটা শুনে লামা হেসে বলে, তারা আঙ্গামাবলির কাছে গিয়েছে। এদিকে ভেদা ভিভাকে নিয়ে চলে আসে কামরূপ দ্বীপে। এসে এক তান্ত্রিকের কাছে তন্ত্রমণ্ডলের কথা জিজ্ঞাসা করলে সে আঙ্গামাবলির সঙ্গে দেখা করতে বলে। সেদিন ছিল তান্ত্রিকদের একটি কার্যক্রম। সেখানে ভেদা এক তান্ত্রিকের সাথে কথা বলতে গিয়ে দেখে তার আরেক বন্ধু সেখানে এসেছে। সে জানায়, ওদেরকে বাঁচাতেই আমি এখানে এসেছি। সেই সময় মঞ্চে উঠে আসে আঙ্গামাবলি। ভেদা আঙ্গামাবলির সাথে তখনই কথা বলতে চায়, কিন্তু সামনে অনেক তান্ত্রিক থাকায় কিভাবে সে সামনে যাবে এটাই সমস্যা। তখন ভেদা মিরায়ের সাহায্যে উড়ে যেতে থাকে। সেই সময় সেখানে থাকা পুলিশ ভেদাকে লক্ষ্য করে গুলি চালায়, তবে মিলেয়ারটির মাধ্যমে একটি বলয় সৃষ্টি হলে গুলি ভেদাকে লাগে না। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে চলে আসে। এগুলো দেখে অন্যান্য তান্ত্রিকরাও তার দিকে ধেয়ে আসে, কিন্তু আঙ্গামাবলি তাদের থামায়। আঙ্গামাবলি ভেদার হাতে মিরাই দেখে চিনতে পারে, তাই বলে, আম্বিকা যেটা বলেছিল সেটাই ঠিক, সময় চলে এসেছে। এটা বলে আঙ্গামাবলি ভেদাদের নিয়ে একটি স্থানের উদ্দেশ্যে রওনা দেয়, যেটি পাহাড়ের ক্লিফে অবস্থিত। সেখানে পৌঁছে দেখা যায় সবাই ভেদাকে সম্মান করছিল। ভেদা সেখানে একটি মূর্তি দেখে, যেখানে আগুন জ্বলছিল। এই মূর্তি দেখে ভেদা প্রশ্ন করে, এটা কার মূর্তি? আঙ্গামাবলি বলে, তোমার মা আম্বিকার। ভেদা অবাক হয়। তারপর আঙ্গামাবলি বিস্তারিতভাবে বলে, একসময় এক গ্রামে গিয়ে দেখেন পুরো গ্রাম আগুনে পুড়ে যাচ্ছে। তখন তার চোখ পড়ে একটি অনাথ ছেলের ওপর, যেই ছেলেটি পরে লামা ছিল। আঙ্গামাবলি সেই অনাথ ছেলেটিকে তুলে নিয়ে তন্ত্রমণ্ডলে আনে এবং লামার বয়সকে তার ছেলের মতো লালন পালন করে। পরে আঙ্গামাবলি লক্ষ্য করেন লামারও তন্ত্রে প্রবল আগ্রহ, তাই তিনি লামাকে তন্ত্রমন্ত্র শেখাতে শুরু করেন। অল্পতেই লামা অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। সুতরাং আঙ্গামাবলি সিদ্ধান্ত নেন বংশ পরম্পরায় থাকা তান্ত্রিক গ্রন্থটি লামাকেই দেবেন। কিন্তু সময়ের সাথে লামার তন্ত্রিকতা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন আঙ্গামাবলি শেষ পর্যন্ত তান্ত্রিক গ্রন্থটা নিজে রেখে দিলে তা সহ্য না করতে পেরে লামা গ্রন্থের 2 পৃষ্ঠা কপি করে একটি তান্ত্রিক ব্রেসলেট বানায়, যা আঙ্গামাবলি দিয়েছেন বলে গঞ্জের সবকে পড়াতে শুরু করে। পরের দিন লামা তন্ত্র করে আঙ্গামাবলিকে গাছের সঙ্গে বেঁধে দেয়। গ্রামের লোকেরা এগিয়ে আসলে তিনি মন্ত্র বলেই সবাইকে ধরাশায়ী করে ফেলেন, যা সাধারণ তান্ত্রিকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন আঙ্গামাবলি ওই তন্ত্রগ্রন্থটা লামার কাছে দেখে। লামা আসলে আঙ্গামাবলির ছেলেকে মেরে ওই গ্রন্থটা কেড়ে নেয়। এরপর সে সবার হাতে পরিয়ে দেওয়া ব্রেসলেটের জালে জালে ঘিরে ফেলে। ব্রেসলেটের কারণে সবাই লামার কাছে বসে পড়ে, সবাই একদম স্ট্যাচু হয়ে যায়। এভাবে এক রাত্রি থাকলে সবাই পরিণত হয়ে যাবে পাথরে। লামা সবার উপর এমনটা করে খুব খুশি হয়। সে বলে, মাত্র 2 পৃষ্ঠা পড়ে যদি আমি এই তন্ত্র আবিষ্কার করতে পারি, তাহলে পুরোটা পড়লে কি হবে? ঠিক তখনই ওখানে আসে আম্বিকা। আম্বিকাকে দেখে আঙ্গামাবলি বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে নবম অমরগ্রন্থ রক্ষা করতে হবে। তখনই লামা জেনে ফেলে 9টি গ্রন্থের কথা। আম্বিকা একজনের হাত থেকে ব্রেসলেট নিয়ে পাথরের উপর বসে উল্টো তন্ত্র শুরু করে। এতে তার নিজের শরীর জ্বলে ওঠে। আর এই উল্টো তন্ত্রের জন্য সেখানে থাকা সবাই ভালো হতে শুরু করে। তখন লামার মাথা গরম হয়ে যায়। সে তন্ত্র ছুঁড়ে ফেলে আম্বিকার দিকে, কিন্তু তাতে তেমন কোনো কাজ হয় না। লামের বিরুদ্ধে উল্টোতন্ত্র আম্বিকাকে পরাস্ত করে। লামা বলে, এখন আমার শক্তি কম, কিন্তু যখন 9টা গ্রন্থ আমার হাতে চলে আসবে তখন আমি শক্তিশালী হয়ে ফিরে আসব। আগুনে পুড়ে যাওয়ার সময় আম্বিকা জানায়, তুমি কখনো নবম গ্রন্থের কাছেই ফিরতে পারবে না, তার আগে ঢাল হয়ে থাকবে এক যোদ্ধা। এই কথার মধ্যেই সবার তন্ত্র ছুটে যায় এবং স্ট্যাচু হওয়া থেকে সবাই মুক্তি পায়। এদিকে আম্বিকা আগুনে পুড়ে মূর্তিতে রূপান্তরিত হয়ে যায়। সেদিন থেকেই আম্বিকা মূর্তি হয়ে পদ্মশিখায় বসে থাকে, তার নিচে আগুন জ্বলছে। ভেদা তার মায়ের সম্পর্কে সবকিছু জেনে ওই মূর্তির সামনে শপথ করে। শপথের সময় বলে, তুমি অনেক ধন্য মা, পৃথিবীকে বাঁচানোর জন্য তুমি নিজের ছেলেকে বলি দিয়ে দিয়েছ, মানুষ বাঁচানোর জন্য তুমি নিজের জীবন ত্যাগ করে দিয়েছ। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি মা, নবম গ্রন্থ উদ্ধার করে তার যথাস্থানে পাঠিয়ে দেব। আঙ্গামাবলি বলে, আম্বিকা সম্পর্কে বলার পর নবম গ্রন্থটা কোথায় আছে সেটা আমিও জানি না। ভেদা তখন জানায়, মা তো নিজে সম্পর্কে বলার জন্য আমাকে এখানে ডাকেননি, আমার মনে হচ্ছে এখানেই রয়েছে নবম গ্রন্থ। সেই সময় আকাশে একটি তারা ছুটতে থাকে। এই ব্যাপারটি দেখে ভেদা সেই পথ ধরেই হাঁটা শুরু করে। ভেদা সবসময় চাঁদ নির্দেশে এক স্থান থেকে অন্য স্থানে যেত, তাই এবারও আগের মতো তার চোখে তারা এলেই পথ চলতে থাকে।
একটা পুরনো মন্দিরে পৌঁছে সে একটি লাঠিতে আগুন জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকে। তারপর একটি মূর্তি দেখায়। ভেদা বলে, আমি তো মায়ের মতো হতে পারবো না, কিন্তু মায়ের দেখানো পথে আমি চলতে চাই। তখন মূর্তির কাছ থেকে একটি পাতা উড়ে যায় এবং তা একটি পোর্টালের রূপ নেয়। সেই পোর্টাল দিয়ে সামনে এগোনে নবম গ্রন্থ দেখা যায়। ভেদা গ্রন্থটায় হাত দিলে তার মাকে অনুভব করে। এরপর নবম গ্রন্থ নিয়ে এসে আঙ্গামাবলির কাছে যায়। আঙ্গামাবলি জানায়, লামা আবার কালপত্য তন্ত্রের মাধ্যমে সবাইকে মারার চেষ্টা করছে। এর আগেও সে কালপতি করেছিল, কিন্তু তোমার মা সবাইকে বাঁচিয়েছিল। আর যদি লামাই নবম গ্রন্থ পেয়ে যায়, তাহলে কালিঙ্গার থেকেও বেশি মানুষ মারা যাবে। শুনে ভেদা বলেই, আমার জীবন থাকুক, এই গ্রন্থটি তাকে কখনোই ধরতে দেব না। অন্যদিকে দেখা যায় লামা ৮ গ্রন্থের জাদু একত্রিত করে কালপতি ব্রেসলেটটি আবার বানিয়ে ফেলে। তারপর কুম্ভমালার সময় সবাইকে ওই ব্রেসলেটটি পরিয়ে দেয়। এরই মধ্যেই পুলিশের কাছে খবর আসে ভেদা কামাখ্যা স্টেশনে আছে। পুলিশ সেখানে গিয়ে ভেদাকে গ্রেফতার করে। মিরাই যন্ত্রটি তারা নিয়ে নেয়। পরে ট্রেনে করে রওনা দেওয়া হলে রেললাইনের ধারে লামাকেও দেখা যায়। সে আবার ভয়াবহ কৌশম প্রস্তুতি নেয় এবং বলে, এবার সবাই গডকে ভুলে যাবে। এই কথা বলেই একটি পোর্টাল খুলে কুম্ভমালার উপর কালপতিতন্ত্র আবির্ভূত করে। এতে সবাই আবার স্ট্যাচু হয়ে যায় আগের ঘটনার মতোই। এদিকে ভেদাকে মারার উদ্দেশ্যে কয়েকজন এগিয়ে আসে। পুলিশ তখন ভেদার হাতকড়িটি খুলে যায় এবং ভেদা সবাইকে নিয়ে লড়াই করতে শুরু করে। সেই সময় কারো পক্ষ থেকে বলা হয়, ট্রেনে থাকা সবাই মারা যাবে, ট্রেনে চালক নেই। ভেদা তখন সাথে সাথে ইঞ্জিনে চলে এসে বলে, আসলেই তো কেউ নেই এখানে। তাই সে নিজেই ট্রেনটা থামানোর চেষ্টা করছিল, কিন্তু পেরে উঠছিল না। তার সাথে তো মিরাইটাও নেই। অন্যদিকে তরঙ্গযন্ত্র ব্যবহার করে বিষ ভেঙে ফেলে লামা। এদিকে পুলিশ ভেদাকে মিরাইটাকুতে সাহায্য করে। মিরাই হাতে নিয়ে ভেদা ট্রেন থামানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। একসময় সে দেখতে পায় ব্রিজটা ভাঙা, তাই সর্বশক্তি দিয়ে ভাঙার আগেই ট্রেন থামায় ভেদা। তখন সে সামনে লামাকে দেখতে পায়। দুজন 2 অস্ত্র হাতে নিয়ে শুরু করে লড়াই। লড়াইয়ের প্রথমে দুজনের অস্ত্র উলটপালট হয়ে যায়। লামার হাতে মিরাই আর ভেদার হাতে তরঙ্গযন্ত্র। তখন ভেদা বলে, এটা খারাপ মানুষের কাছে কাজ করে না। এরপর শুরু হয় তুমুল মারামারি। লামা প্রথমবার কালপতিত মন্ত্র দিয়ে একটা ব্রেসলেট বানিয়েছিল। সেটা দিয়ে লাখো মানুষের মৃত্যু আটকানো যাবে। তবে এটা কাজে লাগাতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। আমি গত 20 বছর ধরে এটা সংরক্ষণ করে রেখেছি। এই কথা মনে করে ভেদা ব্রেসলেট বের করে উল্টো মন্ত্র পড়া শুরু করে, ঠিক যেমনটা এর আগে তার মা করেছিল। এটা করতে থাকলে আগুন জ্বলে ওঠে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। অম্বিকা এজিকে বলছিল, আমি তো আত্মত্যাগ করছি, কিন্তু একই ব্যাপার যদি আমার ছেলের সাথে ঘটে? তখন এজি বলেছিল, একটা সময় আসবে ভেদা মৃত্যুকে আলিঙ্গন করবে, তখন প্রকৃতিও তার পক্ষ হয়ে কথা বলবে। তাছাড়া মিরাই কোনো সাধারণ অস্ত্র নয়, মিরাই আসলে শ্রীরামের ধনুক। এদিকে বর্তমান সময়ে শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। এই বৃষ্টিতে ভেদার হাতে জ্বলতে থাকা আগুনটা নিভে যায়। তারপর মিরাইটা হাতে নেওয়ার সাথে সাথে সেটি অটোমেটিক ধনুকে রূপান্তরিত হয়। ভেদার ইশারায় একটি স্থির শক্তি সৃষ্টি হয়। তখন ধনুকে তীর বসিয়ে ভেদা লামার উদ্দেশ্যে বলে, এইটাই হচ্ছে ইতিহাস, এইটাই হচ্ছে ভবিষ্যৎ, আর এইটাই হচ্ছে মিরাই। এটা বলার সাথে সাথেই লামার দিকে তীর ছোড়ে। লামার শক্তির কেচ্ছা একদম খতম হয়ে যায়। লামা শেষ হয়ে যাওয়ার পরপরই কালপতিত তন্ত্র শেষ হয়ে যায়। কুম্ভমেলায় থাকা সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন আকাশে ধনুকের চিহ্ন দেখে সবাই গডকে স্মরণ করে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি।